কল্পনা করুন আপনি বর্তমান সময় পেরিয়ে চলে গেছেন এমন এক যুগে যেখানে ছিল সম্রাট, রাজকন্যা আর অজস্র না বলা গল্প। এমন এক জায়গা যেখানে প্রতিটি ইটে প্রেম, বিশ্বাসঘাতকতা আর জাঁকজমকের কাহিনী, যেখানে লুকোনো সুড়ঙ্গ থেকে শুরু করে শায়েস্তা খানের কন্যা, পরিবিবির সমাধি, দরবার হল, হাম্মামখানা, কিল্লা মসজিদ, ফোয়ারা সহ রয়েছে বিশাল পুকুর। এটি কেবল একটি দুর্গ নয়, এটি এক জীবন্ত কিংবদন্তি। ইতিহাস প্রেমী আর অ্যাডভেঞ্চার সন্ধানীরা পুরান ঢাকায় আপনাকে স্বাগতম, যেখানে রয়েছে পুরান ঢাকার অন্যতম স্থাপত্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে নীরবে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বলছি লালবাগ কেল্লার কথা। সবাইকে স্বাগতম করছি আজকের ভিডিওতে। এখন আমি দাঁড়িয়ে আছি লালবাগ কেল্লার মেইন ফটকে। শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওতে থাকছে লালবাগ কেল্লা সম্পর্কে অনেক অজানা তথ্য। সো দাঁড়িয়ে গেলাম ফটকের ডান পাশে টিকিট কাউন্টারের লাইনে। এখানে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট জনপ্রতি 30 টাকা করে, স্কুল কলেজ স্টুডেন্টদের জন্য জনপ্রতি 10 টাকা করে। তবে টিকিট কাটার সময় অবশ্যই আপনাকে স্টুডেন্ট কার্ড শো করতে হবে। 5 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। আর বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিট জনপ্রতি 100 টাকা করে। এখন আমি আপনাদের বলে দিচ্ছি লালবাগ কেল্লা কখন কখন খোলা থাকে। গ্রীষ্মকাল অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিল্লা খোলা থাকে। মাঝখানে দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত আধা ঘন্টার জন্য বন্ধ থাকে। আর শীতকালে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। শুধুমাত্র সোমবারের জন্য অর্ধবেলা খোলা থাকে, দুপুর 2:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। লালবাগ কেল্লা রবিবার সহ সকল সরকারি ছুটির দিন বন্ধ থাকে। একটু পরেই ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি লালবাগ কেল্লা কিভাবে আসবে। কেল্লাতে ঢুকতেই লক্ষ্য করবেন সরু রাস্তা, দুই পাশে নানা রকম ঝাউবন। ঢাকার লালবাগে অবস্থিত এই কিল্লাটি মুঘল স্থাপত্যের এক দারুণ উদাহরণ। এটি বুড়িগঙ্গা নদীর তীরে 300 বছরেরও বেশি সময় ধরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে আজও কালের সাক্ষী বহন করছে। এটির আয়তন প্রায় 19 একর। এর মূল নাম ছিল কিল্লা আরঙ্গবাগ, কিন্তু পরবর্তীতে এটি লালবাগ নামক জায়গায় অবস্থিত হওয়ায় এটি লালবাগ কিল্লা নামে বেশি পরিচিত হয়। এই কেল্লা নির্মাণ কাজ শুরু হয় 1678 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহের হাত ধরে। তিনি তখন বাংলার সুবেদার ছিলেন। যদিও আজম শাহ খুব কম সময়ের জন্য মুঘল সম্রাট হিসেবে ছিলেন, তবুও তার অল্প সময়ের মধ্যে তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন। উল্লেখ্য, আজম শাহ ছিলেন মুঘল সম্রাট শাহজাহানের নাতি, যিনি তাজমহল তৈরির জন্য বিশ্বমহলে ব্যাপক সমাদৃত। এই দুর্গ নির্মাণের কাজ শুরু হওয়ার প্রায় 1 বছর মাথায় তার বাবার ডাকে তিনি দিল্লিতে চলে যান সেখানকার মাঠারা বিদ্রোহ দমন করার জন্য। সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আমি এখন দাঁড়িয়ে আছি লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার একদম মাঝখানের অংশটি। আমার পিছনেই রয়েছে পরিবিবির মাজার। সচরাচর আমরা টেলিভিশন, খবরের কাগজ, ম্যাগাজিনে লালবাগ কেল্লার যে ছবিটি দেখি সেটি মূলত এর উত্তর পশ্চিম অংশ রয়েছে শাহী মসজিদ, কেন্দ্রস্থলে রয়েছে পরিবিবির সমাধি এবং উত্তর পূর্ব পাশে রয়েছে দরবার হল ও হাম্মামখানা। কিল্লাটিতে একটি সুন্দর মসজিদ আছে। আজম শাহ দিল্লি চলে যাওয়ার আগেই তিনি এই মসজিদটি তৈরি করে গিয়েছিলেন। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি যে কারো দৃষ্টি কাটতে সক্ষম। মসজিদটিতে নামাজ আদায় করা হয় এবং এর ডান পাশে একটি আলাদা গেট আছে মসজিদে প্রবেশ করার জন্য। ঢাকাতে এত পুরনো মসজিদ কমই আছে। লালবাগ কেল্লাতে এখানে ওখানে মিলিয়ে বেশ কয়েকটি ফোয়ারার দেখা মিলবে। এই ফোয়ারাগুলো সাধারণত বিশেষ দিনগুলিতে চালু করা হয়, যেরকম ঈদের সময়। শাহজাদা আজম শাহ চলে যাওয়ার পর বাংলার সুবেদার হয়ে আসেন মুঘল সভাপতি শায়েস্তা খান। তিনি পুনরায় লালবাগ কেল্লা নির্মাণের কাজ শুরু করে দেন। থেমে যাওয়া কাজের প্রায় 1 বছর পরে পুরো উদ্যমে আবার কাজ চলতে থাকে দুর্গ নির্মাণের। তবে শায়েস্তা খান কাজ শুরু করার প্রায় 4 বছরের মাথায় দুর্গ নির্মাণের কাজ আবার বন্ধ হয়ে যায়, কারণ তখন ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। শায়েস্তা খানের অতি প্রিয় কন্যা পরিবিবির আকস্মিক মৃত্যু ঘটে। অনেকের বিশ্বাস এই মর্মান্তিক ঘটনার পর নবাব শায়েস্তা খান কেল্লাটিকে অপয়া মনে করেন এবং এটি নির্মাণের কাজ চিরতরে বন্ধ করে দেন। আর এভাবেই লালবাগ কেল্লা হয়ে ওঠে এক অসমাপ্ত অধ্যায়। পরিবিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝেই সমাহিত করা হয়। আর এরপর থেকেই পরিবিবির সমাহিত স্থানকে পরিবিবির মাজার বলে আখ্যায়িত করা হয়। বাংলাদেশে এই একটি ইমারতে মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত অভ্যন্তরে 9টি কক্ষ দ্বারা অলঙ্কৃত করা হয়েছে। কক্ষগুলোর ছাদ কষ্টি পাথরের তৈরি।
30.2 মিটার বর্গাকৃতির এই সমাধিটি 1688 খ্রিস্টাব্দে পূর্বে নির্মিত হয়। কিছুক্ষণ আগে আমরা যে 3টি কবর দেখতে পেয়েছিলাম ওগুলো ছিল শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহ অধিনায়কদের। লালবাগ কেল্লায় কিভাবে আসবেন? আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার গুলিস্তানে, আর গুলিস্তানে গোলাপ শাহ মাজার অপোজিটে পেয়ে যাবেন রেগুনা। সরাসরি চলে আসতে পারবেন লালবাগ কেল্লার মেইন ব্লকে। এছাড়াও শাহবাগ, নিউ মার্কেট, বাংলা বাজার থেকে রিক্সা, সিএনজি বা ট্যাক্সি ক্যাব যোগে আপনি সরাসরি এখানে চলে আসতে পারেন। কেল্লার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো দরবার হল। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কেল্লার পূর্ব দক্ষিণ দিকে অবস্থিত একটি জাদুঘর, যা পূর্বে নবাব শায়েস্তা খানের বাসভবন ছিল এবং এখান থেকেই তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেন। আর আমার সামনেই দেখতে পাচ্ছেন এর ভিতরে থাকা অন্য সকল ফোয়ারা থেকে এটি সবচেয়ে বড় ফোয়ারা। এটি লম্বালম্বি ভাবে সোজা জাদুঘরের সাথে যুক্ত হয়েছে। এর আশেপাশেই দেখতে পাচ্ছেন মনোরাবিরাম ফুলের বাগান, এখানে ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা। এই ভবনগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে পোড়ামাটির লাল ইট ও সুরকি, এবং বাহির থেকে প্রহরীদের জন্য রয়েছে আলাদা কক্ষ। চলে আসলাম জাদুঘরের বাম দিকের কক্ষে। কক্ষ দিয়ে আমি ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে সুন্দর সাদা রঙের ব্লক, এই ব্লক আসবাবপত্র রাখার জন্য। এরপর আমি প্রবেশ করলাম অন্য আরেকটি রুমে। এই রুমটিতে প্রবেশ করার পরই দেখতে পাচ্ছেন এর লাল ইটের ব্লকগুলা এবং উপরে একটা শেডিং করা আছে সাদা রঙের, এবং এর মাঝখানে রয়েছে একটি ফোয়ারা। এই ফোয়ারাটা মূলত এই ভবনের সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহৃত করা হতো, এবং এর সামনের দিকে রয়েছে আরো একটি কক্ষ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো একদম মাঝখানের কক্ষটা, এবং এর পিছনে রয়েছে হাম্মামখানা। একটু পরে আমরা সেখানে যাব। শেষের দিকের কক্ষটাতে আমি প্রবেশ করছি, এবং এর হাতের বাম পাশে রয়েছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে এখন দর্শনার্থীরা উপরে উঠতে পারে না, বন্ধ আছে। এরপর আমি ফোয়ারা ধরে ধীরে ধীরে প্রবেশ করছি হাম্মামখানার দিকে। আর উপরে আপনারা সিলিংয়ে দেখতে পাচ্ছেন আরেকটি গম্বুজ, এবং গম্বুজের উপরে বিভিন্ন কারুকাজ করা। গম্বুজটা 2 ভাগে বিভক্ত হয়েছে। লাল সুরকির যে দালানটা দেখতে পাচ্ছেন এটা হলো মূল ভবন, এবং এর সাথেই যুক্ত হয়েছে গম্বুজ। আমি এখন প্রবেশ করছি। একদম এর উপরটাতেই রয়েছে গম্বুজের মাঝখানে আরেকটি জায়গা, ফাঁকা জায়গা, যেখানে দিয়ে সহজে সূর্যের আলো প্রবেশ করতে পারে। একদম নিচের দিকে দেখা যাচ্ছে মার্বেল টাইলস সমৃদ্ধ একটি কক্ষ, এবং আমার হাতের ডানে দেখতে পাচ্ছেন হাম্মামখানা, যেখানে নবাব শায়েস্তা খান গোসল করতেন, এবং এর আশেপাশে আরো 4টি রুম রয়েছে। আমরা ধীরে ধীরে সেই রুমগুলোতে প্রবেশ করব। এই হাম্মামখানাটি মুঘল স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। এর ভিতর রয়েছে বিভিন্ন কক্ষ, যেরকম ঠান্ডা জলের কক্ষ, গরম জলের কক্ষ এবং পোশাক পরিবর্তনের কক্ষ। এই দেয়ালগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মোটা চুন সুরকি দিয়ে তৈরি করা হয়েছে, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো জলের সরবরাহ ব্যবস্থা। হাম্মামখানার ছাদে একটি বিশাল জলাধার ছিল, সেখানে জল জমা করা হতো। সেই জল মাটির নিচে থাকা পোড়ামাটির পাইপ দিয়ে কক্ষগুলোতে সরবরাহ করা হতো। আর গরম জলের জন্য হাম্মামখানার নিচেই ছিল একটি উষ্ণ কক্ষ, এখানে কাঠ পুড়িয়ে গরম জল করা হতো। সেই গরম ধোঁয়া ও তাপ দেয়াল ভিতর দিয়ে বিশেষ ছিদ্রযুক্ত পাইপের মাধ্যমে অন্য কক্ষগুলোতে সরবরাহ করা হতো, যা কক্ষগুলোকে উষ্ণ রাখত। এটি ছিল সেকালের এক অত্যাধুনিক হিটিং সিস্টেম। পাথরের দেয়াল এবং মার্বেলের মেঝে পুরো সিস্টেমকে কার্যক্ষম রাখতে সাহায্য করত। এই হাম্মামখানা কেবল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করা হতো না, এটি ছিল নবাব এবং তার পরিবার সদস্যদের জন্য এক ধরনের বিশ্রামাগার এবং ব্যক্তিগত কেন্দ্র। এখানে তারা দীর্ঘ সময় কাটাতেন, একে অপরের সাথে গল্প করতেন, এমনকি অনেক সময় গুরুত্বপূর্ণ রাজ্যসভার আলোচনাও এখানে বসে তারা সম্পূর্ণ করতেন। ভেতরের নকশা, আলো বাতাসের সুব্যবস্থা এবং উন্নত জলের ব্যবস্থাই প্রমাণ করে মুঘল শাসকরা কতটা রুচিশীল এবং বিলাসী জীবনযাপন করতেন। প্রতিটি কোণেই যেন আভিজাত্যের ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায়। হাম্মামখানা থেকে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি। এখন চলে আসলাম ভবনটির বাহিরের অংশে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেয়ালের সুরকি এবং এর উপরের যে দ্বিতল কক্ষটা সুরকি দিয়ে কার্নিশ তৈরি করা হয়েছে, যাতে বৃষ্টির সময় বৃষ্টির পানি সহজে কক্ষগুলোতে প্রবেশ না করতে পারে। এবং ভবনটির নিরাপত্তার জন্য বাইরে রাখা হয়েছে কামান, যা বহিঃশত্রুর আক্রমণ থেকে বিশেষ সুরক্ষার জন্য এই কামানটি ব্যবহার করা হয়েছে।
এছাড়াও এই ভবনটির হলটা হলো প্রহরী কক্ষ, যেখানে প্রহরীরা অবস্থান করতেন। এবং এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন, যেটা লোহার কাঁটাতারের ব্যারিকেড দিয়ে লাগানো আছে, এই অংশটা মূলত হাম্মামখানা। গরম পানি তৈরি করার জন্য ভূগর্ভস্থ এখান থেকে পানি সাপ্লাই করা হতো। কেল্লার জাদুঘরের ঠিক সামনে রয়েছে একটি বিশাল বড় জলাশয়। যদিও এই জলাশয়টি এখন জলশূন্য। এরপর চলে আসলাম এই ভবনটি প্রাচীরের কাছে। এই ভবনটির হলো দ্বিতল বিশিষ্ট, যার উপরে রয়েছে একটি তালা এবং নিচে রয়েছে আরেকটি তালা। এই নিচের তালাগুলোতে সাধারণত প্রহরী। আমরা উপরের দিকে যাচ্ছি এই কক্ষটির, কারণ উপর থেকে এই লালবাগ কেল্লার আরো একটা সুন্দর দৃশ্য দেখা যায়। প্রাচীন স্থপতিরা জানতেন একটি ভবনের নিরাপত্তা নির্ভর করে তার ভিত্তির উপর বা প্রাচীরের উপর। তাই এই প্রাচীরগুলো নির্মাণ করা হতো অত্যন্ত পুরু মজবুত পুরানো ইট দিয়ে। অনেক সময় দেয়ালে দুটি স্তরের মাঝে মাটি এবং ভাঙা পাথর দিয়ে ভরাট করা হতো, যা এর দৃঢ় এবং শত্রুর আঘাত থেকে প্রতিরোধের ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। এছাড়াও এখানে ছিল ওয়াচ টাওয়ার। কৌণিক অংশ বা এর কোণের অংশগুলোতে প্রাচীন কৌশলগত দুর্বলতা পূরণ করত এবং এগুলোকে আরো মজবুত করা হতো, যাতে সহজেই শত্রুর অবস্থান চিহ্নিত করা যায়। এগুলোর মূল উদ্দেশ্য ছিল চারপাশে থেকে শত্রুদের উপর আক্রমণ চালানো। এছাড়াও এই প্রাচীরের একদম উপরের অংশে রয়েছে বেলমেন্ট। বেলমেন্টের সাহায্যে সৈন্যরা দ্রুত চলাচল এবং কৌশলগত অবস্থান পরিবর্তন করতে পারত, যাতে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই প্রাচীরের একদম মাঝখানের অংশে একটা ছিদ্র বা হোল আছে, যার মধ্য দিয়ে সরাসরি সৈন্যরা নিচের শত্রুদের উপর গরম তেল নিক্ষেপ করতে পারত। এই প্রাচীরের উপরের পর্যবেক্ষণ টাওয়ার থেকে দূর থেকেই মহলের ভিতরে থাকা সৈন্যরা শত্রুপক্ষের আগাম সতর্কবার্তা দিতে পারত। এখন দেখতে পাচ্ছেন প্রাচীরের একদম উপর থেকে সম্পূর্ণ কেল্লার দৃশ্য। এর দক্ষিণে তাকালেই দেখা যায় পুরনো ঢাকার সেই চিরচেনা দৃশ্য। আর পশ্চিম দিকে কেল্লার মসজিদটা, যেটা আকাশের দিকে চেয়ে আছে। এই গম্বুজগুলো মুঘল স্থাপত্যের এক দারুণ উদাহরণ। উত্তর দিকের দৃশ্যটা একটু অন্যরকম। এখানে শান্তভাবে দাঁড়িয়ে আছে পরিবিবির মাজার, নবাব শায়েস্তা খানের কন্যার স্মৃতিচিহ্ন। এই মাজারের দিকে তাকালেই কেল্লার অসম্পূর্ণতার বেদনা যেন আজও অনুভব করা যায়। এবং পূর্বের দিকে রয়েছে দরবার হল, যেখানে বসে নবাব শায়েস্তা খান শাসন কার্য চালাতেন। এখন এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। এই ভবনগুলো যেন এক ইতিহাসের পাতায় জীবন্ত প্রতীক হয়ে উঠেছে। যদিও এখন বুড়িগঙ্গা নদী কিছুটা দূরে সরে গেছে, এক সময় এই নদীর তীর পর্যন্ত ছিল কেল্লার সীমানা। নদীর পথ ধরেই মোগলরা বাণিজ্য করত, আর এই কেল্লা ছিল তাদের শক্তির প্রতীক। এই প্রাচীরের উপরের পর্যবেক্ষণ টাওয়ার থেকে দূর থেকেই মহলের ভিতরে থাকা সৈন্যরা শত্রুপক্ষের আগাম সতর্কবার্তা দিতে পারত এবং যে লোহার গেটগুলো আছে এগুলো দিয়ে তারা আবদ্ধ করে দিত যখন বহিঃশত্রু আক্রমণ হতো। এবং উপরের দিকে হলো আরেকটি তাছাড়া আমরা প্রাচীরের যে দ্বিতল অংশ হালকা ছিদ্র, এগুলো মূলত ব্যবহার করা হতো তীরন্দাজ, অর্থাৎ যারা তীর নিক্ষেপ করত তাদের জন্য। এই মহলের বাহির থেকে শত্রুদের জন্য তীর নিক্ষেপটা অনেকটা অসম্ভব ছিল, কিন্তু ভিতর থেকে খুব সহজেই শত্রুপক্ষ হামলা করা যেত। লালবাগ কেল্লা নিয়ে রয়েছে নানা কিংবদন্তি। কেউ কেউ বলেন এখানে পরিবিবির আত্মাকে দেখা যায়, আবার কেউ বলেন কেল্লার নিচে নাকি গোপন সুড়ঙ্গের পথ আছে, যা বুড়িগঙ্গা নদীর সাথে সংযুক্ত হয়েছে। যদিও এই গল্পগুলোর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, তবে এর রহস্যগুলো কেল্লার প্রতি মানুষের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। লালবাগ কেল্লা শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি ঢাকার বুকে এক জীবন্ত ইতিহাস। আশা করি আজকের ভিডিওটি আপনাদের লালবাগ কেল্লা সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান কেমন লাগলো, এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।